প্রসন্দীপ এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। ইতিমধ্যে তোমরা বছরের শুরু থেকে আমাকে ক্লাসে অনুরোধ করেছিলে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু কোভিড-19-এর কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে সেটা আমাদের আর সুযোগ হয়নি। তাই আজকে অনলাইন ক্লাসে আমি এই বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো তাহলে আমরা শুরু করি। দেখতে পাচ্ছ আমি একটি বাক্য লিখেছি। এখানে তিনটি বাক্য রয়েছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা দেখি প্রথম বাক্য রয়েছে, বিকজ অফ মাই ইলনেস আই কুড নট গো টু স্কুল। অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে যেতে পারিনি। আমরা যদি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড জানতে চাই, প্রথম আমাদেরকে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে জানতে হবে। যদি এই বিষয়ে আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে খুব একটা জ্ঞান অর্জন করতে পারবো না। তাহলে প্রেজ কি? যেমন ধরো, বিকজ অফ মাই ইলনেস, এটি একটি প্রেজ। আই কুড নট গো টু স্কুল, এটি একটি ক্লজ। ক্লজ, আর এটি একটি প্রেজ। প্রেজ কি? প্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। প্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। এরা আংশিক অর্থ প্রদান করে কিন্তু পুরোপুরি অর্থ প্রদান করে না, সেটি হচ্ছে প্রেজ। পক্ষান্তরে ক্লজ হচ্ছে যেখানে তোমার একটি সাবজেক্ট ভার্ব থাকবে এবং নিজেরা পুরোপুরি অর্থ প্রদান করবে, সেটি হচ্ছে ক্লজ। এগুলো বাক্যে স্বাধীনভাবে বুঝতে পারে কিংবা একটি বড় বাক্যের অংশবিশেষও বুঝতে পারে। আমি আবারও বলছি, প্রেজ কি? প্রেজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে তোমার সাবজেক্ট ভার্ব থাকবে না, কিংবা সাবজেক্ট থাকলে ভার্ব থাকবে না, অথবা ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না, সেটা হচ্ছে প্রেজ। আর ক্লজ হচ্ছে এমন একটি শব্দগুচ্ছ যেখানে তোমার সাবজেক্ট ভার্ব থাকবে, যেগুলো নিজেরা তোমার অর্থ প্রদান করবে, এমনকি একটা বাক্য হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা তোমার একটা বড় বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটা হচ্ছে ক্লজ। তাহলে দেখো তো, বিকজ অফ মাই ইলনেস এটা প্রেজ, আর আইটা সাবজেক্ট এবং কুড নট গোটা ভার্ব। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফিনেট ভার্ব থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আসো আমরা একটু কমপ্লেক্সের দিকে যাই। কমপ্লেক্স দেখো লেখা আছে, আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি, বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। এবার আমি কম্পাউন্ডের দিকে যাচ্ছি। আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো টু স্কুল, আমি অসুস্থ ছিলাম এবং আমি স্কুলে যেতে পারিনি। কমপ্লেক্সের কাকে বলে? কমপ্লেক্সটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজের পাশাপাশি তোমার কিছু সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সেটা হচ্ছে প্রিন্সিপাল সেন্টেন্স। আর কম্পাউন্ড হচ্ছে এমন দুইটি স্বাধীন খণ্ডবাক্য যেগুলো তোমার কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা বা ক্লজ দ্বারা যুক্ত থাকবে। এখন প্রশ্ন সংজ্ঞা নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে তোমার সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড কাকে বলে এটা পরীক্ষায় আসে না। আমাদেরকে প্রয়োগবিধি জানতে হবে, কীভাবে আমরা এগুলো ব্যবহার করবো, প্রয়োগবিধি জানতে হবে। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কীভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝবো? মনে রাখবে, কনজাংশন বিকজ অ্যান্ড, দ্বিতীয় বাক্যে তোমার কনজাংশন আছে বিকজ, তৃতীয় বাক্যে তোমার কনজাংশন আছে অ্যান্ড। এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন, আর অ্যান্ডটা হচ্ছে একটা তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। যেসব বাক্যগুলো তোমার সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স বাক্য, এবং যেসব বাক্যগুলো তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেগুলো হচ্ছে কম্পাউন্ড বাক্য। এখন প্রশ্ন হতে পারে যে স্যার সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কীভাবে বুঝবো? কোঅর্ডিনেটিং কনজাংশন সাধারণত অনেকগুলো কম। আমরা একটা সূত্রের মাধ্যমে এটা সুন্দর করে আমরা বুঝতে পারবো। আমি তোমাদের সামনে এটা উপস্থাপন করছি। ফ্যান বয়েজ এই শব্দটি যদি আমরা মুখস্থ রাখতে পারি বা আমাদের ব্রেনে রাখতে পারি, তাহলে আমরা সহজেই কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি সেটা আমরা সহজে উপস্থাপন করতে পারবো বা আমরা বুঝতে পারবো কিংবা চিনতে পারবো। যেমন ধরো, ফর, অ্যাপতে ফর, এতে অ্যান্ড, অ্যান্তে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, সোতে অ্যাস্তে সো। এগুলো স্বভাবত তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো যদি কোনো বাক্যে বসে থাকে তাহলে সেটা হবে কম্পাউন্ড বাক্য। আর এগুলো ব্যতীত যদি অন্য কোনো কনজাংশন দ্বারা যদি তোমার কোনো বাক্য যুক্ত থাকে তাহলে সেটা বুঝতে হবে যে সেটা কমপ্লেক্স বাক্য। এবার আসো,
তাহলে আমি আরেকটু রিপিট করছি, প্রেজ কি যেসব বাক্যে এমন একটা শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, আর ক্লজ হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে। কমপ্লেক্স হচ্ছে কি যেসব বাক্যগুলো সাধারণত সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেগুলো হচ্ছে কমপ্লেক্স বাক্য, আর যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সেটা হচ্ছে তোমার কম্পাউন্ড বাক্য। কোঅর্ডিনেট কনজাংশনগুলো সাধারণত সীমিত হয়ে থাকে, সেগুলো আমি একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই জিনিসটা মনে রাখবে, ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস দ্বারা যেসব কনজাংশনগুলো বের হয়ে আসলো এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো বাইরে যত কনজাংশন রয়েছে সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এবার চলো আমরা উদাহরণের মাধ্যমে আরও কিছু শিখি। চলো আমরা একটি সূত্রের মাধ্যমে এবার সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নির্ণয় করার জন্য চেষ্টা করি। আমি প্রথমে লিখেছি, দেখো সিম্পলের ঘরে রয়েছে বার প্লাস আইএনজি অথবা বাই প্লাস বার প্লাস আইএনজি। যদি তোমার সিম্পলে যদি বাই প্লাস বার প্লাস আইএনজি থাকে অথবা বার প্লাস আইএনজি দ্বারা যদি কোনো সিম্পল বাক্য শুরু হয়, সেটা যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে সাধারণত তোমার ইফ বসে এবং কম্পাউন্ডে সাধারণত তোমার এন বসে। যেমন by reading good books we can enrich our minds. ভালো বই পড়ে আমরা আমাদের মনের বৃদ্ধি করতে পারি বা মনকে সমৃদ্ধ করতে পারি। তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে বাই আছে, দেখো বাই আছে, হ্যাঁ, বার প্লাস আইএনজি, রিড হচ্ছে এখানে বার, ঠিক আছে, বার্বের সাথে আইএনজি বসেছে, তাহলে বার প্লাস আইএনজি আসলো। এরপরে গুড বুক, যদি আমরা ভালো বই পড়ি তাহলে আমাদের সূত্র মোতাবেক বাই প্লাস বার্বের আইএনজি অর্থাৎ জিরান বসেছে। এরপরে আমরা যদি এই ধরনের বাক্যকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, কমপ্লেক্স যদি আমরা করি তাহলে বাই প্লাস রিড, জিরান থাকার কারণে তোমার কমপ্লেক্সে আসবে ইফ। তাহলে ইফটা হচ্ছে একটা তোমার ইফ আসলো। এরপর আমরা পরবর্তী বাক্য দেখি, খেয়াল করো, পরবর্তী বাক্য আছে ওইটা সাবজেক্ট, ক্যান অ্যান্ড লিস্ট হচ্ছে বার। আমরা এখন যেহেতু এখানে দুইটা বাক্য খণ্ড বাক্য থাকবে, তাহলে আমরা পরবর্তী বাক্যের সাবজেক্টটাকে আগের বাক্যের পূর্বের বাক্যে সাবজেক্ট করতে পারি। তাহলে পরবর্তী বাক্যের সাবজেক্টটা কি আমাদের তাহলে ইফ ওইটা এখন আমাদের সাবজেক্ট হয়ে গেল। তাহলে এবার আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে ভার্ব দেখো এইটা হচ্ছে ভার্ব, রিড হচ্ছে ভার্ব। এখন এটাকে যদি আমরা জিরান আছে, যদি আমরা ভার্ব করলে শুধুমাত্র আমরা আইএনজিটা বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে দেখো রিড, তাহলে ইফ উই রিড গুড বুকস, যদি আমরা ভালো বই পড়ি, কমা, এরপরে পরবর্তী বাক্য যেভাবে আছে আমরা এভাবে রেখে দিতে পারি। এই বাক্যটি পরিবর্তন করার কোনো দরকার নেই, কারণ তোমার যেখানে সাবঅর্ডিনেটেড ফরাদি বাক্য অংশ থাকবে সেটাকে সাধারণত কী করতে হবে, পরিবর্তন করতে হবে। ফরাদিন অংশ এটা বাই রিডিং গুড বুকস, এটা একটা তোমার ফ্রেজ, এটাকে পরিবর্তন করতে হবে, এটাকে ভাঙতে হবে। মেইন ভার্বকে বা স্বাধীন যে বাক্যটি রয়েছে সেটাকে ভাঙার কোনো সুযোগ নেই বা দরকারও নেই। তাহলে আমি কি করলাম, তোমার ফ্রেজ যেটা ছিল সেটাকে আমি ভেঙে ফেললাম, ভেঙে তোমার নতুন করে সাবজেক্ট ভার্ব আনলাম। তাহলে এখন এটা মোটামুটি একটা বাক্য হয়ে গেল, ইফযুক্ত বাক্য। এবার আমরা পরবর্তী বাক্যটা লিখে দিই, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন এটা কমপ্লেক্স বাক্য হয়ে গেল। তাহলে ইফ উই রিড গুড বুক, যদি আমরা ভালো বই পড়ি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনের উন্নতি করতে পারি। এখন এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করলাম, এবার যদি আমরা কম্পাউন্ড করি তাহলে স্বভাবতই আমাদের ইফটা বাদ যাবে। তাহলে আমরা লিখতে পারি উই রিড গুড বুকস, যদি আমরা ভালো বই পড়ি। এখন প্রশ্ন করতে পারো যে স্যার ইফ বাদ যাবে কেন? কারণ কম্পাউন্ড বাক্যে তোমার সাবঅর্ডিনেট কনজাংশন সাধারণত বসে না। কম্পাউন্ড বাক্যগুলো তোমার সাধারণত কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে থাকে, এই জন্য তোমার ইফটা আসবে না। এবার আমরা শিখেছি যে যদি বার প্লাস আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে ইফ এবং কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে অ্যান্ড, তাহলে আমরা সূত্র মোতাবেক বসাতে পারি অ্যান্ড। এবার আমরা পরবর্তী বাক্যটা সুন্দর করে লিখে দিতে পারি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস। এবার শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের দুই বাক্যটি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এবং দেখো আগের বাক্যের এবং পরের বাক্যের সাবজেক্ট কিন্তু একই, উই।
এখন যদি দুই বাক্যের কোঅর্ডিনেটিং কনজাংশনের যদি আগে এবং পরে যদি দুই বাক্যের সাবজেক্ট যদি একই থাকে তাহলে আমরা কমন নিতে পারি, অর্থাৎ আমরা পরবর্তী বাক্যের সাবজেক্টটাকে বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে আমরা এখানে তোমার উই না লিখলেও চলতো, তা লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি উই নাও লিখি এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। একটি উদাহরণের মাধ্যমে আমরা শেষ করলাম। চলো আমরা আরেকটি উদাহরণ বা আরেকটি সূত্রের সাহায্যে আরও কিছু এক্সাম্পল আলোচনা করি। আরেকটি সূত্র দ্বারা আমরা আরও কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতেছি। খেয়াল করো, সিম্পলে রয়েছে ইন স্পাইট অফ। যদি সিম্পলে তোমার ইন স্পাইট অফ থাকে কমপ্লেক্সগুলো করতে হবে দো দ্বারা, শুরু করতে হবে দো দ্বারা, এবং কম্পাউন্ডে আসবে বাট, অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করবে কম্পাউন্ডের মধ্যে। উদাহরণটা খেয়াল করো, ইন স্পাইট অফ হ্যাভিং এ বাস্ট ওয়েল, তার প্রচুর দম সম্পত্তি থাকা সত্ত্বেও হি ডিড নট স্পেন্ড ফর হিম, এগুলো তিনি তার জন্য খরচ করেননি। আমরা সাধারণত এখানে মহাসিনের কথা আলোচনা করতেছি। খেয়াল করো তাহলে ইন স্পাইট অফ হ্যাভিং, ইন স্পাইট অফের পরিবর্তে আমরা যদি কমপ্লেক্স করি তাহলে আমরা শুরুতে পেয়ে যাব দো, THOU, দো। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখন এটা একটা ফ্রেজ, এখানে তুমি লক্ষ্য করলে কোনো সাবজেক্ট বার পাবে না, যেটা আমি ভিডিও শুরু থেকে আলোচনা করেছি। ফ্রেজ চিনতে হবে। ফ্রেজ মানে কি, যেখানে কোনো এমন কিছু শব্দগুচ্ছ যেখানে কোনো সাবজেক্ট বার থাকবে না, যেটা খানিকটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ফ্রেজ। এটা একটা ফ্রেজ। তুমি লক্ষ্য করলে দেখো, ইন স্পাইট অফ হ্যাভিং এ বাস্ট ওয়েল, তার প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, এটা খানিকটা অর্থ প্রকাশ করছে। সো এটাকে এখন আমরা একটা বাক্যে পরিণত করব। বাক্য যদি আমরা পরিবর্তন করি, দেখো পরবর্তী সেটি স্বাধীন বাক্য, সেখানে সাবজেক্ট রয়েছে হি। তাহলে আমরা এই হিটাকে আমরা বর্তমান বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, দো হি। এবার খেয়াল করো, ইন স্পাইট অফ থাকার কারণে তোমার ভার্বের সাথে আইএনজি আসছে, অর্থাৎ বাক্যটা ছিল, ভার্বটা ছিল তো মূলত হ্যাভ, ভার্বটা হচ্ছে মূলত হ্যাভের সাথে আইএনজি করছি। তাহলে এখন তোমরা লক্ষ্য করলে দেখো, পরবর্তী বাক্যের আমাদের ভার্ব আছে ডিড নট, এটা ফার্স্ট টেন্সের ভার্ব। যেহেতু পরবর্তী বাক্যটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই পূর্ববর্তী বাক্যটাকে আমরা ফার্স্ট টেন্স করব। তো হ্যাভ ভার্বের তিনটা ফর্ম, আমরা হ্যাভ, হ্যাড। ফার্স্ট ফর্ম হচ্ছে তোমার হ্যাড, ফার্স্ট ফর্ম। তাহলে ছিল তোমার হ্যাভ। এখন পরবর্তী অংশ, দ্বিতীয় অংশটা ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা হ্যাভকে করে ফেলবো হ্যাড। আমি আবার আলোচনা করছি। দ্বিতীয় বাক্যটি ভার্ব হচ্ছে তোমার ডিড নট, ডিডটা ফার্স্ট টেন্সে রয়েছে, ডিডটা ফার্স্ট টেন্সে থাকার কারণে তোমার হ্যাভিংটাকে আমরা প্রথমে ভাগ করব প্রেজেন্ট টেন্সে। হ্যাভিংয়ের প্রেজেন্ট টেন্সে ভার্ব হচ্ছে হ্যাভের ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড, লিখলাম আমরা হ্যাড। তাহলে বাকিটা আমরা লিখি এ বাস্ট ওয়েলথ, কমা ব্যবহার করলাম। কমা সিম্পল কমপ্লেক্স বাক্যে অবশ্য তোমাকে কমা ব্যবহার করতে হবে। দো হি হ্যাড এ বাস্ট ওয়েল, যদিও তার অনেক সম্পত্তি ছিল, তবুও কোনো ইংরেজি নেই, আমরা সেখানে তবুও ইংরেজি শব্দ ব্যবহার করার আমাদের কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে হবে কমা মিনস এখানে তবুও। তাহলে দো হি হ্যাড এ বাস্ট ওয়েল, যদিও তার প্রচুর ধন সম্পত্তি ছিল, বাকিটা আমরা লিখে দিতে পারি হি ডিড নট স্পেন্ড ফর হিম, তিনি তার জন্য এসব সম্পত্তিগুলো কোনো ব্যবহার করেনি। লক্ষ্য করলে দেখবে ডিয়ার স্টুডেন্টস, আমরা দ্বিতীয় বাক্যটা কোনো অংশে ভাঙ্গিনি এবং যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিয়েছি, কারণ এটা একটি বাক্য। আমরা সাধারণত ভাঙবো ওই অংশটুকু যে অংশটুকু ফ্রেজ হিসেবে কাজ করবে। আর ফ্রেজটা কি, যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, সেটাকে আমরা বাংলাম এবং নতুন করে সাবজেক্ট ভার্ব আনলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তারপর আরেকটু তোমার রিপিট করছি। দো আসবে কমপ্লেক্সে, দো আসলেও পরবর্তী বাক্যের সাবজেক্ট হয়ে যাবে, পূর্ববর্তী বাক্যের সাবজেক্ট। ডিডটা ফার্স্ট টেন্সে থাকার কারণে হ্যাভিংটাকে ভার্ব করছি, প্রেজেন্ট টেন্সে হ্যাভের ফার্স্ট টেন্স হ্যাড লিখলাম, বাকি অংশটুকু যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিলাম। চলো এবার আমরা কম্পাউন্ড নিয়ে আলোচনা করি। কম্পাউন্ড, ধোটা যেহেতু তোমার সাবনেটিং কনজাংশন, তাহলে ধোটা তোমার কম্পাউন্ডে বসার কোনো সুযোগ নেই, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে তোমার কম্পাউন্ড বাক্যগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। যেহেতু তোমার ধোটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, সেখানে এটা বসার কোনো সুযোগ নেই। তাহলে আমরা শুরুতে লিখতে পারি হি হ্যাড এ বাস্ট ওয়েলথ, যদিও তার অনেক সম্পত্তি ছিল। হি হ্যাড এ বাস্ট ওয়েলথ, তার অনেক সম্পত্তি ছিল।
আমরা এটাকে বিপরীত অর্থ প্রকাশ করতে পারি। সাধারণত আমরা জানি যে কম্পাউন্ড বাক্যগুলো অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত হয়। এই তিনটে জিনিস জানলেও কিন্তু আমরা কম্পাউন্ড বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। সিম্পল এবং দো যতটুকু হার্ড ডিফিকাল্ট, কিন্তু কম্পাউন্ড বাক্যগুলো তত কঠিন নয়, এটা মোটামুটি সোজা। আমরা কম্পাউন্ড বাক্যগুলো সাধারণত তিনটা কনজাংশন দ্বারা যুক্ত করতে পারি, অ্যান্ড বাট অর। তাহলে যেহেতু তার সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি ছিল, কিন্তু সেগুলো তিনি ব্যবহার করেনি নিজের প্রয়োজনে, তাহলে আমরা এটিকে বিপরীত অর্থ প্রকাশ করতে পারি। তাই আমরা বাট ব্যবহার করব। বাট হি ডিড নট স্পেন্ড ফর হিম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।